হ্যালো স্টুডেন্ট, দেখো চলে এসেছি আমরা এবিটি টেস্ট পেপার 2025 পেজ আজকে নিয়েছি 432 পাতা। কোশ্চেন নাম্বার তোমরা দেখো, দাগ নাম্বার 1-এর, দাগ নাম্বার 1-এ নিয়েছি, দাগ নাম্বার 2-এর, দাগ নাম্বার 3-এর আর দাগ নাম্বার 4-এর। এই 1, 2, 3, 4-এর দাগ নাম্বার অঙ্কগুলো আমরা করাবো আজকে। তো তোমরা এবিটি টেস্ট পেপার, এই যে টেস্ট পেপারটা আছে, তোমরা এই বইটা খোলো আর আমার সঙ্গে অঙ্কগুলো করতে হবে। তো চলো আমরা অঙ্কগুলো আজকে দেখে নেব। দেখো, আজকের ক্লাস শুরু করার আগে আমরা তোমাদের দেখাবো যে এর আগে ভিডিওটা দিলাম, পেজ নাম্বার 405 পাতার যে ভিডিওটা দিয়েছি আমি, সেখানে যে 3 নম্বর অঙ্কটা ছিল, আমরা সেখানে বলেছিলাম যে সব অনুবন্ধী করণী নির্দেশক উৎপাদক, এটা আমাদের সত্য। তোমাদের উদাহরণটা দিয়েছিলাম আমরা, আর দেখবা তোমরা √3 প্লাস এখানে √2 লিখে দিয়েছিলাম, ঠিক আছে? তাহলে এই জায়গায় √2 হবে না, এটা আমাদের হবে শুধু 2। তাই √2 জায়গায় তোমরা এখানে 2 করে নেবা। তাহলে এর যে অনুবন্ধী করণী, এটা যে অনুবন্ধী করণী নির্দেশক উৎপাদক যদি আমরা বের করতে চাই, তাহলে এর অনুবন্ধী করণী কত হবে? -√3 + 2, ঠিক আছে? আমরা এখানে √2 দিয়ে দিয়েছিলাম, তো √2 হবে না, শুধু এখানে 2 হবে, ঠিক আছে? এটা মিস্টেক হয়েছিল, সেটা আমি বলে দিলাম। আর এটা আমাদের সত্য হয় বলেছিলাম, সব অনুবন্ধী করণী নির্দেশক উৎপাদক হয়, এটা আমাদের সত্য। তো এটা আমাদের মিস্টেক হয়ে গিয়েছিলো। এরকম যদি তোমরা দেখো যে কোনো জায়গায় এরকম মিস্টেক হয়ে গেছে, ছোটোখাটো মিস্টেকগুলো, তো তোমরা কমেন্টে জানাবা, অঙ্কের নাম্বারটা দিয়ে দিবা, নাম্বারটা মেনশন করবা যে এই নাম্বারের অঙ্কটা কোনো কিছু ছুটে গেছে আমার, ঠিক আছে? প্লাস মাইনাস বা এরকম √ওভার ছুটে গেছে বা √ওভার দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো তোমরা কমেন্টে আমাকে জানাবা কোনগুলো আমার মিস্টেক হয়েছে। তো ঠিক আছে, চলো আমরা আজকের অঙ্কগুলোতে চলে যাবো। দেখো, তোমরা চেয়েছিলে যে পেজ নাম্বার না দিয়ে ভিডিও অঙ্কগুলো সব করে দিতে, ঠিক আছে? তো আমি আর পেজ নাম্বার দিব না, আমি সব অঙ্কগুলো করে দেবো। এবং কোয়েশ্চেনগুলো তোমরা বলছিলা যে কোয়েশ্চেনগুলো যেন বোর্ডে যেন লেখা থাকে, তো আমি কোয়েশ্চেনগুলো তোমাদের দিয়ে দেবো সব, তোমাদের কোনো অসুবিধা হবে না। আর পেজ নাম্বার দিয়ে আমি তোমাদের বলে দেবো না, সব অঙ্ক আমি করে দেবো ক্লাসে। তো দেখো, পেজ নাম্বার 432 পাতা আমরা নিয়েছি। 432 পাতার যে অঙ্কগুলো আছে, 1-এর অঙ্কগুলো আমরা নিয়েছি। 1-এর 1, 2 1-এর অঙ্কগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন আছে, তাহলে আমাকে এমসিকিউগুলো করবো আগে। দেখো, 1-এর 1টা কী বলছে? 1-এর 1টা বলছে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হলে একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? দেখো, 20 বছরের দ্বিগুণ হবে, তাহলে দ্বিগুণ বলতে আসলটা যদি আমাদের x হয়, তাহলে 20 বছরের দ্বিগুণ হবে বলতে সুদ আসলটা আমাদের 2x হবে। 20 বছরের দ্বিগুণ হবে, তাহলে সুদ আসলটা কত হবে? 2x হয়ে যাবে। তাহলে সুদ আসল 2x হলে পরে এখানে আমরা সুদটা পেয়ে যাবো। সুদ আসল থেকে আসলটা বাদ দাও, তা দেখো আমরা সুদটা x পেয়ে গেলাম। তাহলে আমাদের সূত্র কী জানি? I = PTR/100, এটা আমাদের সুদের সূত্র। তাহলে আই বলতে এখানে আমাদের x, পি বলতে আসলটা আমাদের x, সময়টা এখানে 20 বছর বলেছে। আর এখানে সুদের হারটা, আচ্ছা সুদের হারটা আমরা আর ধরে নিলাম, এখানে আরটা বের করব। আর এই হচ্ছে আমাদের 100, এখানে x কেটে গেলো 1, এখানে 0 কাটাও, 2 5 10। তাহলে দেখো, এখান থেকে আমরা আর এর মানটা 5 পেয়ে গেলাম, ঠিক আছে? সুদের হারটা আমাদের কত ছিল? 5%। তাহলে এবার দেখো, এবার বলে যে কত বছরে 3 গুণ হবে? আমরা ধরে নেব যে টি বছরে 3 গুণ হবে, সুদ আসলটা আমার 3x হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের আইটা কত বেরিয়ে যাবে? আইটা সুদ আসল থেকে এখন আসলটা বাদ দেবো। তাহলে এখন আমাদের দেখো, আমাদের সুদটা হলো 2x। তাহলে আবার যদি এই সূত্রে আমরা পুট করি, তাহলে সুদ হচ্ছে 2x, আসল হচ্ছে x, আর সময়টা আমরা এটা বের করব, টি বছর ধরে নিলাম। আর সুদের হারটা আমরা বের করে রেখেছি 5, আর নিচে 100। আচ্ছা, এখানে দেখো আমরা এটা যে কাটাকাটি করি, এটা আমরা পেয়ে যাবো 20, এখানে এক্সেস কেটে দিলাম। তাহলে দেখো, এখান থেকে আমরা টি এর মানটা কত দেখতে পাচ্ছি? 20 দিয়ে 40, তাহলে 3 গুণ হবে কিন্তু আমাদের 40 বছরের। অ্যান্সার দেখো, 40 বছর কথা আছে, ডি নম্বর অ্যান্সারটা আমাদের। এবার 2 অঙ্কটা দেখো, a² + bx + c = 0 সমীকরণের বীজ দুটি কাল্পনিক হবে। কাল্পনিক মানে অবাস্তব, তাই না? যদি কোনো দেখার সমীকরণের বীজ দুটি অবাস্তব হয়, কাল্পনিক হয়, তার নিরূপকটা কী হয়? নিরূপকটা 0-এর চেয়ে ছোটো হয়। নিরূপক বলতে, নিরূপক আমরা যেটা জানি b² - 4ac, ঠিক আছে? এটা আছে নিরূপক। এটা আমাদের কী হবে? 0-এর চেয়ে ছোটো হবে, 0-এর চেয়ে ছোটো। তাহলে যেটা 0-এর চেয়ে ছোটো হলে এখান থেকে আমরা দেখো, আমরা b² < 4ac, আমরা ওইদিকে চলে গেলাম। আচ্ছা, সি এর মানটা আমাদের বের করেছে এখানে। তাহলে আমরা যদি এখানে সি এর মানটা বের করে দেখাই, তাহলে 4ac আমরা আগে লিখলাম, ঠিক আছে? তাহলে এটা কী হবে? গ্রেটার দেন হয়ে যাবে আমাদের, গ্রেটার দেন b², ঘুরে যাবে এটা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যদি সি এর মানটা বের করতে চাই, তাহলে সি হয়ে যাবে, সি গ্রেটার দেন কত হয়ে যাবে? b² আমাদের হয়ে যাচ্ছে 4a, তাই না? তাহলে দেখো, সি গ্রেটার দেন b² 4a, এটা আমাদের শর্তটা মিলছে। তাহলে সি গ্রেটার দেন b² 4a কোথায় আছে? বি নাম্বার অ্যান্সারটা। তো এটা হবে আমাদের বি নাম্বার অ্যান্সারটা। এবার দেখো, এবার 1, 3 আর 4 আমরা একসঙ্গে নিয়েছি। 3 নম্বরটা বলছি ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB বাহুকে x পর্যন্ত বাড়ানো হলো, কোণ XBC 82 ডিগ্রি হলে এবং কোণ ADB 47 ডিগ্রি হলে কোণ BAC কত হবে? কোণ BACর মানটা বের করতে বলেছে। দেখো, আমরা ছবি এঁকে বোঝাই তোমাদের।
এই হচ্ছে আমাদের একটা বৃত্ত, আর বৃত্তস্থ চতুর্ভুজ বলে দিয়েছে আমাদের। তাহলে এবি বাহুকে বাড়াবে, তাহলে এখানে আমরা বৃত্তস্থ চতুর্ভুজ আমরা দেখাবো। ঠিক আছে, দেখো এ বি, এটা বি নাম দিয়ে দিলাম, এ বি সি ডি, এটা হচ্ছে আমাদের এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। এ বি বাহুকে বাড়াচ্ছে এক্স পর্যন্ত, তাহলে এখানে আমরা এটা বাড়িয়ে দিলাম, এই যে আমরা এক্স পর্যন্ত বাড়িয়ে দিলাম। তাহলে আমাদের এক্স বি সি, দেখো এক্স বি সি আমাদের এই কোণটা দেওয়া আছে কত, এটা হচ্ছে আমাদের 82 ডিগ্রি। আর আমাদের দেওয়া আছে এ ডিবি, তাহলে এ ডিবি, তাহলে আমাদের এ ডিবি এটা যোগ করতে হচ্ছে, তাহলে এটা আমরা যোগ করব, এই যে তাহলে এই যে কোণটা আমাদের এ ডিবি, এই কোণটা আমাদের দেওয়া আছে কত 47 ডিগ্রি, এটা আছে আমাদের 47 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের কার মান বের করতে বলেছে বিএসি, তাহলে বিএসি কোথায় আছে বিএসি, তাহলে আমাদের এইদিকে যোগ করতে হবে। তাহলে আমরা এইভাবে বিএসি, আমরা এই কোণটা আমাদের দরকার। ঠিক আছে, এই কোণটা আমাদের বের করতে বলেছে। দেখো এই কোণটা আমরা কী করে পাবো, দেখো এই কোণটা আমাদের জানা আছে, তাহলে আমরা এই কোণটা বের করতে পারবো, কারণ এক্সটা একটা সরলরেখা, তাহলে এক সরলরেখা 180 ডিগ্রি, তার মধ্যে 82 ডিগ্রি জানা হয়ে গেল, আর এই কোণটা পেয়ে যাবো আমরা। তাহলে তোমরা কোণ বের করতে পারবা, এই কোণটার নাম তোমরা এবিসি, আমরা যদি এবিসি বলে দিই, তাহলে কোণ এবিসি, ঠিক আছে, হ্যাঁ এটা হচ্ছে এবিসি, সমান কত হবে 180 ডিগ্রি থেকে 82 ডিগ্রি বিয়োগ করবা, তো এটা কত পেয়ে যাবা, এটা পেয়ে যাবা 8। ঠিক আছে, আর এটা হয়ে গেল আমাদের 7, 8 একবার দিলে 17, 9 দিলে, তাহলে এটা 98 ডিগ্রি পেয়ে গেলাম। দেখো এই কোণটা আমরা 98 ডিগ্রি। ওকে, এবার দেখো আমাদের এই কোণটা আছে 47 ডিগ্রি, তাহলে এই কোণটা আমাদের কিন্তু 47 ডিগ্রি হবে। কেন, কারণ একই বৃত্তাংশস্থ কোণ, দেখো এবি বৃত্তচাপের উপর একই বৃত্তাংশস্থ কোণ আছে এই কোণটা আর এই কোণটা। ওকে, তাহলে এ যদি আমাদের 47 ডিগ্রি হয়, তাহলে এই কত হবে, এও আমাদের 47 ডিগ্রি হবে, তাহলে এটা 47 ডিগ্রি পেয়ে গেলাম। এবার দেখো এসিবি, তাহলে এসিবি ত্রিভুজ থেকে আমরা দুটো কোণ পেয়ে গেছি, তাহলে 3 নম্বর কোণটা পেয়ে যাব। দেখো 3 নম্বর কোণটা আমরা এই কোণটা কী করে পাবো, তাহলে এই দুটো কোণের যোগফলটা আমরা 180 ডিগ্রি বাদ দিলে এই কোণটা পেয়ে যাবো। তাহলে আমাদের যোগ করতে হবে 98 আর 47। ঠিক আছে, এই দুটো কোণকে আমরা যোগ করব, এটা যোগ হয়ে যাবে আমাদের 15, আর এদিকে 9 4 13 14, 145 ডিগ্রি। আর 180 ডিগ্রি থেকে আমরা 145 ডিগ্রি বিয়োগ করব, তাহলে আমরা এই কোণটা পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে আমাদের 5, আর এটা হলো 7, এটা 3, দেখো 35 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে আমরা কার মান বের করতে বলেছিল, এক্স বি এ, আমাদের বিএসির মানটা বের করতে বলেছিল বিএসি, তাহলে বিএসি আমরা কত পেয়ে গেলাম 35 ডিগ্রি পেলাম। ওকে, তাহলে দেখো 35 ডিগ্রি কোথায় আছে, অ্যান্সারটা সি নাম্বারটা আছে, তাহলে আমাদের এটা সি নাম্বার অ্যান্সার, এখানে আমরা লিখে দেবো 35 ডিগ্রি, পেয়ে গেলাম অ্যান্সারটা। দেখো 4 নম্বরটা কী বলছে, এক্স একক ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলে গোলকের ব্যাস কত হবে। এখানে দেখো আমাদের একটা ঘনক থেকে, এটা এরকম ঘনক দেখালাম, ঠিক আছে, ঘনকের তলগুলো কী হয় বর্গক্ষেত্র হয়, তাহলে এখানে ঘনকটা আছে ধরো, তো এই ঘনক থেকে একটা কী কাটবে, এইভাবে আমাদের গোলক কাটবে। দেখো ঘনকের ছবিটা অ্যাকচুয়ালি কীভাবে হয় তোমাদের এভাবে আমি দেখিয়েছিলাম, দুটো বর্গক্ষেত্র তোল আঁকবা, এভাবে করে নিয়ে এভাবে যোগ করবা, এভাবে যোগ করবা, এভাবে যোগ করবা, এভাবে যোগ করবা। ঠিক আছে, এবার এই যে ঘনক থেকে এখান থেকে যদি একটা সবচেয়ে বড় স্পর্শ করবে বাহুগুলোকে, সবচেয়ে বড় এই যে আমি এখানে দেখালাম, সবচেয়ে বড় কী গোলক কাটবে। তার দেখো এখানে গোলকের ব্যাসটা আর ঘনকের বাহু দৈর্ঘ্যটা কিন্তু সমান হবে, ঘনকের বাহু দৈর্ঘ্য এক্স আছে, তাহলে এখানে গোলকের ব্যাসটা যদি এবি হয়, তাহলে এখানে দেখো এবিটা আমরা কত পেয়ে যাবো, এবিটাও কিন্তু আমরা এক্স পেয়ে যাবো। ঠিক আছে, কারণ এখানে তোমাদের জানতে হবে এই ক্ষেত্রে প্রশ্ন অনুসারে ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান সমান গোলকের ব্যাস হবে। ওকে, তাহলে এখানে আমাদের গোলকের ব্যাসটা কত, এক্স একক পেয়ে যাবো। এক্স একক দেখো কোথায় আছে আমাদের এ নাম্বারের অ্যান্সারটা মিলছে এক্স একক। এবার দেখো 1-এর 5 আর 6 নিয়েছি। 5-এরটা বলছে সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান 0 হলে সেক থিটা মাইনাস কসেক থিটা এর মানটা বের করতে বলেছে। আচ্ছা আমরা কী করব, আমরা এখানে সাইন থিটা আর কস থিটাকে ডান দিকে নিয়ে গেলাম, কস থিটা। এবার আমরা এখানে সাইন থিটা বাই কস থিটা করবো, কস থিটা, সাইন থিটা বাই কস থিটা, এদিকে 1 দিতে পারবো। আচ্ছা সাইন থিটা বাই কস থিটা আমাদের আছে কস থিটা। ঠিক আছে, সাইন থিটা বাই কস থিটা কী হয়, ট্যান থিটা হয়, ট্যান থিটা সমান সমান 1। আচ্ছা 1-এর জায়গায় তোমরা ট্যান 45 ডিগ্রি লিখতে পারবা, কারণ ট্যান 45 ডিগ্রির মানটা হচ্ছে 1, তাহলে এখানে থিতার মানটা তোমরা পেয়ে যাচ্ছ 45 ডিগ্রি। তাহলে এখানে ফুট করো, এখানে স্যাক 45 ডিগ্রি মাইনাস কসেক
45°। sec 45° মানটা তোমরা জানবা, এটা ছক থেকে √2 পেয়ে যাবা, তোমাদের বইতে ছক আছে সেখান থেকে পেয়ে যাবা। আর cosec 45° মানটাও কিন্তু তোমরা দেখবা √2 পাবা। তো এটা কেটে গেল দুটো, তো আমাদের দেখো 0 অ্যান্সারটা কোথায় আছে, ডি নাম্বার অ্যান্সারটা। 6টা দেখো কি বলছে, কিছু তথ্য দেওয়া আছে, এই তথ্যগুলির মধ্যমা আমাদের বের করতে বলেছে। তাহলে তথ্যের মধ্যমা বের করতে গেলে আগে তথ্যগুলিকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবা, মানে ছোটো থেকে বড় আকারে সাজাও। তাহলে দেখো ছোটো প্রথমে লিখো, ছোটো আছে আমাদের এখানে 7, তারপরে কি 7-এর পর দেখতে পাচ্ছি আমরা 8, 8-এর পর 9, 9-এর পর 10 আছে, 10-এর পর 11, 11 দেখো দুটো 11 আছে। আচ্ছা 11-এর পর 12 নয় 13 আছে। আচ্ছা 13-এর পর দেখতে পাচ্ছি 15 আছে, 15-এর পর আবার 16 আছে। আচ্ছা ঠিক আছে, 9টা ছিল 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে এবার দেখো, এবার আমরা সাজিয়ে নিয়েছি, এখন আমরা মধ্যমা বের করতে পারবো। দেখো 9 জন আছে মানে কি এদিকে কজন, 4 জন, ঠিক আছে, 1 2 3 4, এদিকে 4টা আর এদিকে 4টা, ঠিক আছে। তাই এদিকে 4টা এদিকে 4টা হলে মধ্যে কে আছে, মধ্যে 11, তাহলে মধ্যমা কিন্তু আমাদের 11 কোথায় আছে দেখো, ডি নম্বর অপশানটা আছে। এবার দেখো 2-এর প্রশ্ন আসলাম, 2-এর 1 2 নিয়েছি। 2-এর প্রশ্নগুলো আমাদের শূন্যস্থান টাইপের প্রশ্ন আছে। তো 2-এর 1-এরটা আমরা দেখে নিব কী বলছে। একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি 121 টাকা পেলে বার্ষিক চক্রবৃদ্ধির সুদের হার কত হবে। আচ্ছা এখানে দেখো সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে, তাহলে সমূল চক্রবৃদ্ধির সূত্রটা আমরা কি জানি, পি বলতে এখানে 100 1 + r, ঠিক আছে। এখানে 8টাই বের করতে বলেছে সুদের হারটা, তাহলে 8টা আমরা আরে রাখলাম বাই 100, আর টু দি পাওয়ার n বলতে সময় এখানে 2 বছর, ঠিক আছে। এই সমূল চক্রবৃদ্ধিটা আমাদের কত বলে দিয়েছে 121। তো এখান থেকে আমরা r এর মানটা বের করে নিতে পারবো। তাহলে এখানে দেখো 1 প্লাস, আমরা লিখবো 1 + r/100 হোল টু দি পাওয়ার 2, ঠিক আছে। আর এখানে এটাকে আমরা 121/100 করে দিলাম, এই 100টাকে নিচে নামালাম। আচ্ছা এটাকে আমরা লিখতে পারবো 11/10, 11/10 তার হোল স্কোয়ার করা যাবে। 121-এর বর্গমূল 11 আর 100-এর বর্গমূল 10। এবার দেখো উভয় দিকে পাওয়ার সমান, তো মূল সংখ্যার সমান লিখতে পারবো। তাহলে অতএব দিয়ে আমরা লিখতে পারবো 1 + r/100 সমান 11/10, r/100। দেখো একটা ওইদিকে গিয়ে ভগ্নাংশ যোগ করবা, তোমরা পেয়ে যাবা 1/10, একটা শূন্য কেটে দিলাম। তাহলে এখান থেকে r এর মানটা কত দেখতে পাচ্ছ 10, তাহলে 10% আমাদের অ্যান্সারটা হবে, সুদের হারটা হবে 10%। এবার 2-এরটা কী বলছে, 2-এর অঙ্কটা আছে ax² + bx + c = 0, সমীকরণটির a = 0, এখানে দেখো a = 0 দেয়নি, এখানে a = 0 হবে প্রশ্নে, a = 0 এবং b ≠ 0, এটা 0 হবে আর bটা 0 হবে না, হলে সমীকরণটি একটা কী হবে। দেখো এখানে তোমরা দেখো এটা যদি 0 হয় তাহলে এক্সের পার্টটা কিন্তু আমাদের থাকছে না, এক্সের পার্টটা 0 হয়ে গেল, আর বিটা কিন্তু 0 হবে না, মানে bx থাকবে, আর সিটা 0 হলেও হবে আর 0 না হলেও হবে, সিটা যাই হোক না কেন কোনো যায় আসে না। এখানে দেখো সমীকরণটা bx + c = 0, তাহলে এই যে দেখো আমাদের এখানে একচলে বিশিষ্ট একঘাত সমীকরণ এটা, তাহলে একচলে বিশিষ্ট একঘাত সমীকরণ কী হয়, রৈখিক সমীকরণ, ঠিক আছে। পাওয়ারটা একঘাত হয়, তাহলে আমরা কি বলবো, রৈখিক বলে দেবো। তাহলে এখানে দেখো এখানে আমাদের অ্যান্সারটা হবে রৈখিক সমীকরণ। ওকে, তাহলে আমাদের দেখো এখানে কিন্তু রৈখিক হতে গেলে আমাদের এই দ্বিঘাত সমীকরণের এটা 0 হতে হবে, কারণ s² টার্মটা থাকবে না, s² না থাকলে আমাদের সমীকরণটা রৈখিক, আর s² থাকলে পরে আমাদের সমীকরণটা দ্বিঘাত হয়ে যাবে। ওকে, এবার দেখো 2-এর 3 আর 4 নিয়েছি আমরা। 3-এর অঙ্কটা আছে অর্ধবৃত্তস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ। আচ্ছা দেখো এখানে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণটা আমাদের কি হয়, সূক্ষ্ম কোণ হয়, এটা তোমরা মনে রাখবা, এটা হবে সূক্ষ্ম কোণ, ঠিক আছে। আচ্ছা সূক্ষ্ম কোণ কী করে হয় আমি তোমাদের একটু দেখাই। এখানে আমরা একটা বৃত্ত তৈরি করলাম, আর আমরা আগে একটা ব্যাস নিলাম, AB আমরা ব্যাস, এটা আমাদের কেন্দ্রবিন্দু। এবার দেখো এখানে আমরা একটা সি বিন্দু নিয়ে এভাবে আমরা সি বিন্দু নিলাম আর OC যুক্ত করলাম। তাহলে দেখো AB হচ্ছে আমাদের অর্ধবৃত্তস্থ, এই যে অর্ধবৃত্ত বলেছে, আর এর চেয়ে বৃহত্তর বড় নিয়েছি BC, ঠিক আছে, বড় একটা চাপ নিয়েছি বৃত্তচাপ, তাহলে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ এই যে কোণটা। তাহলে এখানে বৃহত্তর বৃত্তাংশস্থ কোণটা যদি আমরা তৈরি করি, এভাবে করে আমরা কোণটা তৈরি করলাম, এখানে আমরা ডি নাম দিয়ে দিলাম। দেখো বৃহত্তর বৃত্তাংশস্থ কোণটা আমাদের কী আছে, BDC, তাহলে এই কোণটা আমাদের সূক্ষ্মকোণ দেখাতে হবে। তো দেখো আমরা সূক্ষ্মকোণ দেখাচ্ছি তোমাদের।
এবার লক্ষ্য করো তোমরা, এই যে বিসি চাপের উপর অবস্থিত, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ বিওসি, আর বৃত্তস্থ কোণটা হচ্ছে বিডিসি। তাহলে এটা কী হয়, কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এখানে আমরা জানি, যেহেতু কোণ বিওসিটা আমাদের হবে 2 কোণ বিডিসি। ওকে। এবার দেখো এখানে আমরা লিখব, এখানে আমাদের এই যে বিওসি কোণটা 180 ডিগ্রিতে ছোট হবে। বিওসি যে কোণটা আছে, এই কোণটা 180 ডিগ্রির চেয়ে ছোট, তাই না? কেন ছোট? তাই দেখো আমাদের এবি তো সরল কোণ, তাহলে এবি সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। এবি সরল কোণটার চেয়ে দেখো তো এই কোণটা সরল কোণ, তার চেয়ে এই কোণটা আমাদের কী আছে, 180 ডিগ্রির চেয়ে ছোটো আছে। তাহলে বিওসিকে আমরা বলতে পারি 180 ডিগ্রির চেয়ে ছোটো। এবার বিওসি জায়গা আমরা লিখে দেবো 2 কোণ বিডিসি, ঠিক আছে? তাহলে এটা ছোটো হবে আমাদের 180 ডিগ্রির চেয়ে। এখান থেকে যে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কোণ বিডিসি 2 দিয়ে ভাগ করলে পরে এখানে 90 ডিগ্রি পেয়ে যাবে, আমরা 2 দিয়ে ভাগ করে দিয়েছি। তো দেখো কোণ বিডিসি কোণ, এই কোণটা 90 ডিগ্রি চেয়ে ছোটো। তাহলে এই 90 ডিগ্রি চেয়ে ছোটো বলতে আমরা কী জানি, সূক্ষ্মকোণ জানি। তাহলে এই জন্য আমাদের বলতে পারবো যে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণটা সূক্ষ্মকোণ হবে। এই যে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর যে বৃত্তাংশস্থ কোণটা পেলাম বিডিসি কোণটা, এই কোণটা আমাদের সূক্ষ্মকোণ। ওকে। এবার দেখো আমাদের 4 নম্বরটা বলবো। 4 নম্বর অঙ্কটা আছে, একটি গোলকের আয়তন ও পৃষ্ঠতলের ক্ষেত্রফল সংখ্যমান যদি সমান হয়, তাহলে গোলকটির ব্যাসার্ধের সংখ্যমান বের করতে বলেছে। গোলকের আয়তনের সূত্র আমরা কি জানি, গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউ। গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে আয়তনের সূত্র এটা। এর সঙ্গে সমান বলেছে কার, পৃষ্ঠতলের। পৃষ্ঠতল বলতে হচ্ছে গোলকের সমগ্র তলটা। তা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 4 পাই আর স্কোয়ার। ওকে, এখানে কাটাকাটি করো, 4 পাই আমরা কেটে দিলাম, আর স্কোয়ার আর কিউব কাটলে এখানে একটা আর থেকে যাবে। তাহলে এখানে দেখো তোমরা কী পেয়ে যাচ্ছ, তাহলে আর সমান সমান, এদিকে তো 1 আছে, কিছু নাই। তাহলে 3 একে 3, দেখো আর এর মানটা কত পেয়ে গেলাম, 3 পেয়ে গেলাম। তো আমাদের যে বলেছিল গোলকটির ব্যাসার্ধের সংখ্যমানটা কত, সেটা হবে আমাদের 3 একক। তাহলে এখানে অ্যান্সারটা হবে আমাদের 3 একক। এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, সংখ্যমান বলেছে আমরা একক দেবো না, শুধু সংখ্যাটা দিব। কত, গোলকের যে গোলকটির ব্যাসার্ধের যে সংখ্যমানটা আমরা পেয়ে গেলাম কত, 3। এবার দেখো 5 আর 6 নিয়েছি। 5 অঙ্কটা বলছে যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান ড্যাশ এর মাপক। এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় প্রবণতার মাপক হবে অ্যান্সারটা আমরা লিখব কেন্দ্রীয় প্রবণতা এর মাপক, ঠিক আছে? এটা আমাদের অ্যান্সার হবে। আচ্ছা, 6 নম্বরে দেখো 4/sec স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা, এর মান আমাদের কত হবে, এর মানটা আমাদের বের করতে বলেছে। তা দেখো আমরা মানটা কী করে পাবো, আমরা এটাকে লিখে দেবো 4 cos স্কোয়ার থিটা, সেক আছে তার উপরে আমাদের cos স্কোয়ার থিটা হয়ে যাবে, আর 1/, এটা তোমরা 1 প্লাস কট স্কোয়ার থিটা, এর সূত্র আছে cosec স্কোয়ার থিটা, এটা তোমরা এটা লিখতে পারবা। আর এদিকে আমাদের আছে 3 সাইন স্কোয়ার থিটা। তো এটা আমাদের থেকে গেল 4 cos স্কোয়ার থিটা, এটাও তোমরা পেয়ে যাবা সাইন স্কোয়ার থিটা, এটা আমাদের আছে 3 সাইন স্কোয়ার থিটা। 4 cos স্কোয়ার থিটা, দেখো এটা আমাদের সাইন স্কোয়ার থিটা একটা আর সাইন স্কোয়ার থিটা 3টা, তাহলে আমরা এখানে কটা পেয়ে যাবো, 4টা সাইন স্কোয়ার থিটা পেয়ে যাবো। 4 সাইন স্কোয়ার থিটা, 4টা কমন নেব, তাহলে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এর মান তো আমরা জানি 1, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, এর মানটা 1 হয়। তাহলে দেখো অ্যান্সার কিন্তু আমাদের 4 হয়ে গেল। তাই এর মানটা আমরা পেয়ে গেলাম 4। এবার আমরা চলে এসেছি 3-এর প্রশ্নগুলো। 3-এর প্রশ্নগুলো আমাদের সত্য মিথ্যা প্রশ্নগুলো আছে, তো সত্য মিথ্যা প্রশ্নগুলো আমরা দেখে নেব। তো 3-এর 1, 2 আর 3, 3টা প্রশ্ন নিয়েছি। 3-এর 1-এরটা কী বলছে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল অপরিবর্তিত থাকে। দেখো অপরিবর্তিত বলতে আসলটা পাল্টাবে না, কিন্তু তা তো হয় না। আমরা দেখেছি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসলটা কিন্তু চেঞ্জ হয়, প্রতি বছর কী হয়, আসলের সঙ্গে সুদটা যোগ হয়ে আসলটা বেড়ে যায়। তাহলে এখানে কিন্তু আমাদের পরিবর্তিত হয়, অপরিবর্তিত থাকে না, ঠিক আছে? অপরিবর্তিত মানে পাল্টাবে না, কিন্তু এখানে তো পাল্টায়। তাহলে অপরিবর্তিত বলেছে বলে এটা অ্যান্সারটা কী হবে, মিথ্যা হবে। আমরা লিখে দেবো মিথ্যা। 2 নম্বরে দেখো √75 এবং √147 সদৃশ্যকরণী। আচ্ছা দেখো সদৃশ্যকরণী, আমরা এটাকে ভেঙে নাও, তোমরা দেখতে পাবা করণীটা, এটা যদি ভেঙে নাও এটা পাবা, তোমরা দেখবা 5√3 পাবা। আর এটাকে যদি তোমরা লসাগু করে ভাঙো, তাহলে এখান থেকে দেখবা 7 বেরিয়ে আসবে, 7√3। এবার দেখো করণীটা, দেখো √3 করণীটা সেম আছে, সংখ্যা যাই থাক না কেন √3 মিলে গেছে, তাহলে আমরা এটাকে সদৃশ্যকরণী বলতে পারবো।
তাহলে এখানে আমাদের কথাটা ঠিক বলেছে, সদৃশ্য করণীয় হবে, তাহলে অ্যান্সারটা হবে সত্য। তিনেরটা কী বলছে দেখো, যে কোনো দুটি সদৃশ্য চিত্র সর্বদা কি সর্বসম? দেখো সদৃশ্য চিত্র সর্বদা কিন্তু সর্বসম হবে না। এ বি সি, আর একটা ত্রিভুজ নিলাম, আরও বড় নিলাম, এই যে দেখো এটা নিব আমরা পি কিউ আর। এই দুটো ত্রিভুজ সদৃশ্য হতে পারে যদি আমরা দুটো কোণ সমান পেয়ে যাই, এই কোণটা যদি সমান বলতে পারি, ঠিক আছে। দুটো ত্রিভুজের দুই জোড়া কোণ যদি আমরা সমান দেখাতে পারি তো দুটো ত্রিভুজ সদৃশ্য, তাহলে এরা সদৃশ্য হতে পারে, ঠিক আছে। কিন্তু দেখো এদেরকে কি আমরা সর্বসম বলতে পারবো? এ তো বড়, বাহুগুলো তো সমান নয়, তাহলে এরা কিন্তু কি সদৃশ্য হবে কিন্তু সর্বসম হবে না, সর্বসম বলতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, কখনো কখনো সর্বসম হতে পারে, দুটো ত্রিভুজ সর্বসম যদি থাকে তো সদৃশ্য আমরা বলতে পারবো, কিন্তু সর্বদা কিন্তু সর্বসম হবে না। কখনো কখনো সর্বসম হতে পারে আর কখনো সর্বসম নাও হতে পারে, যেমন এই ক্ষেত্রে সর্বসম নয়, সর্বদা বলেছে, তার জন্য এখানে অ্যান্সারটা আমাদের কী হবে? অ্যান্সারটা হয়ে যাবে মিথ্যা হবে। তাহলে আমরা লিখে দেবো এখানে মিথ্যা। দেখো এবার 3-এর 4, 5, 6 নিয়েছি আমরা। 4-এর অঙ্কটা বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 2 একক হলে চোঙটির যে কোনো উচ্চতার জন্য আয়তন ও বক্রতলের ক্ষেত্রফল সংখ্যমান সমান হবে। আচ্ছা, এখানে দেখো আমরা দেখবো চেক করে সমান আসছে কি আসছে না। তাহলে এখানে আমাদের কি বলেছে? চোঙের বলেছে, চোঙের কি বলে? চোঙটির আয়তন আর বক্রতল। তাহলে চোঙের আয়তনের সূত্র আমরা কি জানি? পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, এখানে আমাদের ব্যাসার্ধ কিন্তু আমাদের 2 বলে দিয়েছে, তাহলে পাই ইন্টু আর স্কোয়ার, আর যে কোনো উচ্চতা বলতে উচ্চতা আমরা এইচ নিয়ে নিলাম। এর সঙ্গে সমান বলেছে, দেখি কার বলেছে? বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা যদি আমরা সমান করি, তো এখানে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? চোঙের, ঠিক আছে। চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4 পাই আর হচ্ছে 2 ইন্টু এইচ, 2 পাই আর এইচ, 4 পাই হবে না, 2 হবে, তো 2 পাই আর এইচ, আর বলতে এখানে ব্যাসার্ধ। এবার দেখো উভয় দিকে কি সমান আছে? যদি সমান হয় তাহলে সত্য। তাহলে এখানে দেখো আমাদের এটা কত পাচ্ছে? এটাকে 4 পাই এইচ পাচ্ছি আমরা এখানে, দেখো 4 পাই এইচ, আর এদিকেও আমরা পাচ্ছি 4 পাই এইচ। দেখো উভয় দিকে সমান পেয়ে গেলাম, ঠিক আছে। এগুলো যদি পাই এইচ কেটে দিই তাহলে 4 সংখ্যমানগুলো সমান আছে। তো আমরা এখানে কথাটা আমরা কী পেয়ে গেলাম? এটা সত্য পেয়ে গেলাম অ্যান্সারটা, এটা আমাদের সত্য অ্যান্সার। এবার দেখো 5-এর অঙ্কটা বলছে একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায়, একটা পরিসংখ্যা বিভাজনের মধ্যমাটা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তাকে অজৈব বলে। হ্যাঁ, এটা আমাদের কথাটা সত্য, সেটা অজৈব হবে। তাহলে এখানে আমরা অ্যান্সারটা সত্য পেয়ে গেলাম। 6-এরটা বলছে tan থিটা এর মান √2 হতে পারে না। আচ্ছা দেখো, tan থিটার মান তো যে কোনো কিছু হতে পারে, √2 হতে পারে। এখানে তোমাদের আমি যদি উদাহরণ দিয়ে দেখাই, একটা সমকোণী ত্রিভুজ নিলাম, এই যে দেখো এ বি সি। আচ্ছা, tan থিটার বাংলাটা আমরা কী জানি? tan থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি, ঠিক আছে। তাহলে থিটা আমরা এই কোণটা যদি থিটা নিই, তাহলে থিটার সাপেক্ষে আমাদের এ বিটা হচ্ছে লম্ব আর বিসিটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে এখানে যদি বসাই, এটা হচ্ছে আমাদের এ বি বাই বিসি, লম্ব বাই বিসি। আচ্ছা, আমরা ধরো এর মানটা আমরা নিলাম √2, লম্বের মানটা, আর বিসির মানটা আমরা 1 নিয়ে নিলাম। তাহলে উপরে আমাদের √2 আর নিচে 1। তো দেখো আমরা কত পাবো? এটা তো আমরা √2 পেয়ে গেলাম। তাহলে tan থিটার মান √2 হতে পারে, তাই না? লম্ব ভূমির মান যে কোনো কিছু হতে পারে। তাহলে √2 নিলাম, 1 নিলাম, তাহলে আমরা √2/1, তার √2 পেয়ে গেলাম। তাহলে tan থিটার মান √2 হতে পারে, এখানে হতে পারে না লিখেছে, তাহলে আমাদের এখানে কী হবে? মিথ্যা হবে। এবার দেখো 4-এর প্রশ্নগুলো আমাদের 2 মার্কের প্রশ্ন আছে, তোমরা একটা প্রশ্নের জন্য 2 নম্বর করে পাবা। তো দেখো 4-এর 1, 2 আমরা নিয়েছি। তো 4-এর 1-এর অঙ্কটা বলছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3/4% হওয়ায়, ঠিক আছে, মানে আমাদের এটা কমে গেছে, এত থেকে এত হওয়ায় এক ব্যক্তি বার্ষিক আয় 60 টাকা কম হয়, তাহলে ওই ব্যক্তির মূলধন কত? দেখো আমাদের এখানে সুদের হারটা কমেছে, তাহলে সুদের হার কত কমে? তাহলে এখানে সুদের হারটা কমে হয়, ঠিক আছে। কমে কত হবে? তাহলে 4 থেকে এটা বিয়োগ দিব, তাহলে এখানে 4 × 3 = 12 আর 3 × 15, তাহলে 15 এখানে 4 আছে, এত %। তো এটা যদি বিয়োগ করো, এটা পেয়ে যাবে তোমরা 1/4%। এবার দেখো আমরা যদি বলি 1/4 টাকা যদি আমাদের বার্ষিক আয়টা কমে, ঠিক আছে,
তাহলে মূলধন কত হবে 1/4 টাকা বার্ষিক আয় যদি কম হয় তাহলে মূলধনটা হবে আমাদের 100 টাকা। এটা আমরা শতকরা থেকে বলতে পারবো। তাহলে 1 টাকা যদি বার্ষিক আয় যদি কম হয় তাহলে মূলধন কত হবে, তাহলে 100 ইন্টু এটা উল্টে যাবে, এটা আমাদের 4/1 হয়ে যাবে। আর যদি বলি যে 60 টাকা যদি আমাদের বার্ষিক আয় যদি কম হয়, ঠিক আছে, তাহলে 60 টাকা বার্ষিক আয় কম হলে পরে আমাদের মূলধনটা কত হবে 100 ইন্টু 4 ইন্টু 60, এটা হবে আমাদের মূলধন। এটা গুণ করা 6 4 24 আর থেকে 3টা শূন্য, তাহলে আমরা 24,000 টাকা পেয়ে যাবো। এটা আমাদের অ্যান্সার। মূলধনটা কত হবে, মূলধন হবে আমাদের 24,000 টাকা। তাহলে এটা আমাদের মূলধন সমান সমান মূলধন। ওকে, আচ্ছা আমাদের প্রশ্নের অ্যান্সারে আমাদের এখানে 2400 দেওয়া আছে, একটা শূন্য কম আছে, 2400 হবে না 24,000 হবে, ঠিক আছে, তোমরা একটু দেখে নেবা। 2 নম্বর অঙ্কটা দেখো, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে। আচ্ছা এখানে দেখো n বছরে দ্বিগুণ বলেছে, তাহলে আমাদের এখানে আসলটা যদি আমরা x নিয়ে নিই তাহলে দেখো সমূল চক্রবৃদ্ধির সূত্র আমরা কি জানি, p ইন্টু 1 প্লাস আসল ইন্টু r/100, ঠিক আছে। সুদের হারটা আমরা আর নিলাম কত বছরে, এখানে আমাদের বলেছে n বছরে, তাহলে এখানে আমরা n নিয়ে নেব। আর কত হবে দ্বিগুণ বলেছে, যে n বছরে দ্বিগুণ হলে আমাদের কী হবে, সুদ আসলটা হয়ে যাবে আমাদের 2x, তাই না, সমূল চক্রবৃদ্ধিটা হবে 2x, x এর দ্বিগুণ মানে 2x পাবো আমরা। তাহলে এখানে x কেটে দেবো। তাহলে এখান থেকে দেখো 1 প্লাস r/100 টু দি পাওয়ার n সমান সমান এটা আমার 2 থেকে গেল, এটা আমরা 1 নং নাম দিয়ে রেখে দিলাম। এবার বলেছে কত বছরে 8 গুণ হবে, তো আমরা ধরে নেব যে t বছরে 8 গুণ হবে, t বছরে 8 গুণ হবে। তাহলে এখানে আমাদের দেখো, তাহলে এবার আমরা যদি চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধিটা বের করি তাহলে 1 প্লাস r/100, ঠিক আছে, তাহলে t বছরে এখানে t দিয়ে দিলাম, তাহলে 8 গুণ বলতে 8x, যে x কেটে দাও, তাহলে এখানে 8টাকে তোমরা 2 এর কিউব লিখতে পারবা। আর এই 2 এর কিউবের জায়গায় দেখো 2 এর জায়গায় তোমরা এই মানটা 2 এর মানটা বসাতে পারবা, ঠিক আছে, যেহেতু 2 আছে তো 2 এর মানটা যদি আমরা বসাই তো এটা হবে 1 প্লাস r/100, ঠিক আছে। এবার দেখো এখানে পাওয়ার n আর এখানে পাওয়ার 3, তাহলে আমাদের পাওয়ার দুটো গুণ হয়ে কত হয়ে যাবে 3n হয়ে যাবে। দেখো মূল সংখ্যা সমান, তার t এর মানটা আমরা কত দেখতে পাচ্ছি, তাহলে tটা দেখতে পাচ্ছি আমরা 3n বছরে। কত বছরে 8 গুণ হবে, তা 3n বছরে 8 গুণ হবে, অ্যান্সার আমাদের 3n। এখানে দেখো এবার আমরা 3 আর 4 নিয়েছি, তো 3 নম্বর অঙ্কটা আছে x+2 এবং x-3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান কত। আচ্ছা দেখো আমাদের মধ্য সমানুপাতি x+2 আছে আর মধ্য সমানুপাতি x বলে দিয়েছে, তার মধ্যে xটা নিব, তারপরে আমাদের x-3, তাহলে এভাবে যে মধ্য সমানুপাতি হয় তাহলে আমাদের কী লিখতে পারবো, অতএব দিয়ে x+2 x সমান সমান x x-3, এভাবে আমরা লিখতে পারবো। এবার আমরা একটু বাই করে নেব, আমরা অনুপাতকে বাই করে নিলাম। আর এখানে যদি আমরা বর্গগুণ করি তাহলে আমরা পেয়ে যাবো s², এটাকে গুণ করো, এটা পাবা s² মাইনাস 3x, ঠিক আছে, আর এটা 2 দিয়ে গুণ করলে হবে প্লাস 2x মাইনাস 6। এবার এখানে দেখো তাহলে আমাদের s² কেটে যাচ্ছে, তাহলে এদিকে আমাদের 0 থেকে গেল 0, আর এদিকে আছে মাইনাস x মাইনাস 6, তাহলে এখান থেকে আমরা x এর মানটা -6 দেখতে পাচ্ছি, তাহলে আমাদের এটাই অ্যান্সার, x এর মানটা -6। চারেরটা কি বলছে, s² - x সমান সমান k ইন্টু 2x - 1, সমীকরণের বীজ দুটির সমষ্টি শূন্য হলে k এর মান কত হবে, k এর মানটা বের করতে বলেছে। তাহলে বীজ দুটির সমষ্টি শূন্য, তাহলে আমরা দ্বিঘাত সমীকরণটা আগে সাজাই, s² - x, এটা দেখো এটা যদি বাঁ দিকে নিয়ে এসে এখানে -2kx পাবা, আর এটা পাবা প্লাস এদিকে k চলে আসবে, এটা মাইনাস কে হবে আর এদিকে প্লাস কে। তাহলে এখান থেকে একটু সাজাবো, কমন নিব, আমরা এখানে আমরা কত কমন নিব, আমরা 1 প্লাস 2কে দেখতে পাচ্ছি, আর বাইরে এক্সটা আমরা কমন নিলাম, এক্সটা কমন নিয়ে এলাম, আর এখানে আমাদের কে আছে 0। এবার দেখো বীজ কি বলেছে, বীজ দুটির সমষ্টি, তো বীজ দুটির সমষ্টির সূত্র কি, বীজ দুটির সমষ্টির সূত্র হচ্ছে আমাদের -b/a, এটা হচ্ছে বীজ দুটির সমষ্টির সূত্র। তাহলে এখানে যদি মানটা বসাই, দেখো মাইনাস b কত আছে, b আছে আমাদের এখানে -1 প্লাস 2k, এটা আমাদের b, আর এর মানটা কত, এর মান তো 1, তাই এটা সরল করো। আচ্ছা এর মানটা আবার কত বলে দিয়েছে আমাদের, বীজ দুটির সমষ্টি শূন্য বলেছে, তো আমরা শূন্যের সঙ্গে সমান করে দেবো। তাহলে এখান থেকে আমরা 1 প্লাস 2k
সমান সমান 0 পাচ্ছি। তাহলে এখান থেকে তোমরা কে এর মানটা দেখতে পাচ্ছ -1/2। তাহলে কে এর মান কত? -1/2। এটা আমাদের অ্যান্সার। 4-এর 5-এর প্রশ্নটা বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাস বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত এওকে টি বিন্দুতে ছেদ করে কোণ বিএটি 21 ডিগ্রি হলে কোণ বিটি এর মান কত? আচ্ছা দেখো, আমরা ছবিটা এঁকে তোমাদের বোঝাই। তাহলে আমাদের প্রথমে কি বলেছে, আমাদের একটা বৃত্ত আছে, ঠিক আছে, আর কি বলেছে এ বি একটা জে আছে। তাহলে আমরা এখানে এ বি আমরা একটা জে নিলাম, এ বি। এবার বলেছে বি বিন্দুতে একটা স্পর্শক তৈরি করেছে, এখানে আমাদের ধরো কেন্দ্রবিন্দু। তো বি বিন্দুতে আমরা স্পর্শকটা তৈরি করছি, এই যে আমাদের একটা স্পর্শক, ঠিক আছে। বি বিন্দুতে যে স্পর্শকটা আছে তাকে কী করছে, বর্ধিত, এখানে আমাদের ও আছে, এটা আমাদের ও বিন্দু, বর্ধিত এও। তাহলে বর্ধিত এওটা এভাবে যদি আমরা যোগ করি, আচ্ছা আমরা একটা কেন্দ্রবিন্দুটা এখানে দিয়ে দিলাম। তাহলে বর্ধিত এওটা যোগ করে, এটা হচ্ছে ও বিন্দু, বর্ধিত এও যোগ করে যে বাড়ানো যায়, ঠিক আছে, এই যে, ঠিক আছে। তাহলে বর্ধিত এওটা, আর এদিকে স্পর্শক যে আছে আমাদের, স্পর্শক বি বিন্দু যে স্পর্শকটা কোথায় ছেদ করেছে গিয়ে আমাদের টি বিন্দুতে ছেদ করেছে, এটাই কথা বলেছে আমাদের। দেখো বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এই যে স্পর্শকটা, আর বর্ধিত এওটা, এই যে এওটাকে যে আমরা বাড়িয়ে দিই, তাহলে বর্ধিত এও কোথায় ছেদ করেছে, টি বিন্দুতে ছেদ করে। তাহলে আমাদের বিএটি 21 ডিগ্রি। তাহলে বিএটি কোথায়, বিএটি মানে এই কোণটা আমাদের বলেছে 21 ডিগ্রি, আর বিটিএ মানে এই কোণের মানটা আমাদের বের করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা আমরা একটা অঙ্কন করব এখানে, আমরা এখানে ওবি যুক্ত করে নিলাম, এই যে আমরা ওবিটা যোগ করলাম। তাহলে ওবিটা যদি যোগ করি, তাহলে দেখো এখানে আমাদের ওএ আর ওবি আমাদের কি সমান। তাহলে এখানে যদি ওএ সমান সমান যদি ওবি হয়, তো ওএ ওবি একই বৃত্তের ব্যাসার্ধ আমরা সমান বলতে পারবো। তাহলে এই কোণটা আর এই কোণটা আমাদের সমান হবে। তাহলে আমাদের এখানে কোণ দেখতে পাচ্ছি ও এ বিটা সমান সমান হবে কার সঙ্গে, ও বি এর সঙ্গে, ঠিক আছে। মানে এই কোণটা এই কোণের সঙ্গে, এটা 21 ডিগ্রি হলে এটা কত হবে, 21 ডিগ্রি। তাহলে এরা দুজনই হয়ে যাবে আমাদের 21 ডিগ্রি। আচ্ছা এবার দেখো আমরা এই কোণটা আমরা বের করতে পারবো, এটা আমাদের হবে 90 ডিগ্রি। কারণ দেখো স্পর্শকের উপর কেন্দ্রগামী যে সরলরেখাটা কী হয়, লম্ব হয় আমাদের। তাহলে আমরা ওবিটি পেয়ে যাব, ওবিটি, ওবিটি কোণটা আমাদের হবে 90 ডিগ্রি। কেন দেখব, যেহেতু ওবিটা লম্ব হবে কার পর, বিটির পর, ঠিক আছে। বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শকের উপর কেন্দ্রগামী যে সরলরেখাটা পরস্পর লম্ব হয়, আচ্ছা এটা আমাদের জানতে হবে এগুলো। এবার দেখো আমরা এটা 90 ডিগ্রি পেয়ে গেলাম। এবার আমরা এবিটি কোণটা পেয়ে গেলাম, এবিটি, ঠিক আছে, এই যে এবিটি পুরো কোণটা। তাহলে এখানে এবিটি কোণটা হবে 90 ডিগ্রি যোগ 21 ডিগ্রি। তো এটা যোগ করে নাও, এটা যোগ করে হবে তোমাদের 1 ডিগ্রি, আর এদিকে হচ্ছে 9 2 11, 111 ডিগ্রি। তাহলে এবিটি পেয়ে গেলাম আমরা 111 ডিগ্রি। এবার ত্রিভুজ লক্ষ্য করো, এই যে ত্রিভুজটা আমরা এবিটি ত্রিভুজের দুটো কোণ জানা হয়ে গেছে, তার 3 নম্বর কোণটা আমরা পেয়ে যাবো, তাই অ্যান্সারটা চলে আসবে। তাহলে আমরা ত্রিভুজ এবিটি এর আমরা কোন কোণটা বের করতে চাইছি, যেটা মান বের করতে বলেছে আমাদের, বিটি এর মানটা আমাদের দরকার। এটা পেয়ে যাবো 100 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফল আমরা বাদ দেবো, কার, এটা হচ্ছে আমাদের 21 ডিগ্রি এই কোণটা, আর এই যে আমাদের বড় কোণটা যেটা বের করলাম 111 ডিগ্রি। তাহলে 111 ডিগ্রি। তাহলে এটা আমরা সরল করব, এটা যোগ করো, এখানে পেয়ে যাবা তোমরা 2, ঠিক আছে, এটা পেয়ে যাবা 3, এটা 132 ডিগ্রি পেয়ে গেলাম। এবার যদি আমরা বিয়োগ করি, এটা চলে আসবে 8, এটা হবে 7, তাহলে 3 করে দিলে 7, এটা হবে আমাদের 4। তাহলে আমরা পেয়ে গেলাম 48 ডিগ্রি, এটাই আমাদের অ্যান্সার। এই যে আমাদের বলেছে বিটি এর মানটা কত, তো এটা কত পেয়ে গেলাম আমরা, 48 ডিগ্রি। ওকে, তাহলে বিটি এর মানটা আমরা পেলাম 48 ডিগ্রি। দেখো 4-এর 6 নম্বর প্রশ্নটা বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস এবং সিডি যে কোনো একটি যে বর্ধিত এবি ও সিডি বৃত্তের বাইরে এই বিন্দুতে ছেদ করে, তাহলে কোণ এওডি 140 ডিগ্রি এবং কোণ সিএবি 50 ডিগ্রি হলে কোণ বিইডি সমান সমান কত হবে, তাই না। কোণ বিইডির মান বের করতে বলেছে। আচ্ছা এখানে কোণ চিহ্নটা দেয়নি প্রশ্নে, কোণ চিহ্নটা হবে এখানে। আচ্ছা এখানে দেখো আমরা প্রশ্নটা একটা ছবি এঁকে তোমাদের বোঝাই। তাহলে আমরা একটা বৃত্ত নিয়ে নেব। প্রথমে আমাদের এবি একটা বৃত্তের ব্যাস বলেছে, তাহলে আমরা নিব এই যে এবি নিলাম, এটা এবি, এখানে আমাদের কেন্দ্রবিন্দু ও, ঠিক আছে, ও আমাদের কেন্দ্র বলে দিয়েছে। আর সিডি যে কোনো জে বলেছে, তাহলে এখানে সিডি আমরা একটা জে নিলাম, আমরা জেটাকে আমরা এইভাবে নিলাম, এই যে আমাদের এটা হচ্ছে আমাদের
সিডি, সি আর এটা হচ্ছে আমাদের ডি। এবার কী বলেছে দেখো, বর্ধিত এবি মানে এবিটাকে বাড়াবে, বর্ধিত এবি ও সিডি বৃত্তের বাইরে এই বিন্দুতে ছেদ করেছে, মানে এবিকে বাড়িয়ে আর সিডিকে বাড়িয়ে বাইরে এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে একে যদি আমরা বাড়াই, এভাবে করে বাড়াবো, আর একেও আমরা এভাবে করে বাড়াতে পারবো। ঠিক আছে, এখানে একটু ছেদ করবে, জায়গাটা কোথায় ছেদ করবে, এই বিন্দুতে। তো যাই হোক, একটু বেঁকে গেছে, এটা সোজা হবে এভাবে, মানে একটা ব্যাসটা এভাবে হবে আর এটা একটু এভাবে হবে। তো ছেদ করেছে কোথায়, এই বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, এখানে আমাদের এ ও ডি 140 ডিগ্রি, তাহলে এ ও ডি তাহলে আমাদের এখানে যোগ করতে হবে। দেখো প্রশ্ন অনুযায়ী আমরা ছবিটা কিন্তু তৈরি হবে। তাহলে এ ও ডি এই যে আমাদের, তাহলে এখানে এই কোণটা আমাদের কত বলেছে, 140 ডিগ্রি। আর সিএবি 50 ডিগ্রি, সিএবি দেখো সি এ বি, তাহলে আমাদের সিএ যোগ করতে হচ্ছে, তাহলে আমরা সিএ যোগ করব, এই যে সিএ, তাহলে সিএবি মানে এই কোণটা আমাদের কথা বলেছে 50 ডিগ্রি। ওকে, তাহলে আমরা কার মান বের করবো, বিইডি, তাহলে বিইডি আমাদের এই কোণটার মান আমাদের বের করতে হবে। ঠিক আছে, এই কোণটা কত হবে, তাহলে আমাদের এখানে এইটা কিন্তু সরলরেখা আছে, একটু বেঁকে গেছে। ঠিক আছে, তাহলে তোমরা ধরে নেবে এটা সরলরেখা আছে। আচ্ছা, এবার দেখো আমরা কী করে আমরা এই কোণটা বের করছি। দেখো আমাদের এই কোণটা জানা আছে, তাহলে এটা তো আমাদের সরলরেখা, তাহলে এই কোণটা পেয়ে যাবো। দেখো এটা আমাদের কত হবে, 40 ডিগ্রি, 180 থেকে 140 বাদ, তো 40 ডিগ্রি পেয়ে গেলাম, তা 40 ডিগ্রি এটা। আচ্ছা, আমরা এখানে বিডি যুক্ত করি, এই যে বিডি যুক্ত করলাম, তাহলে বিডি যুক্ত করলে আমরা এ বি ডি সি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ হলে পরে আমরা এই কোণটা আমরা পেয়ে যাব। দেখো বৃত্তস্থ চতুর্ভুজের যে বহিস্থ কোণ থাকবে, বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হবে, মানে এই কোণটা হবে 50 ডিগ্রির সঙ্গে সমান হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা কত পেয়ে গেলাম, 50 ডিগ্রি পেয়ে গেলাম। আমরা এখানে এটা লিখে দেখাই, আমরা যে কোণটা পেলাম, আমরা কোন কোণটা বের করলাম, বিডিই, এটা আমরা কিন্তু পেয়ে গেলাম 50 ডিগ্রি, মানে এই কোণটা আর এই কোণটা সমান হবে, এটা আমাদের ধর্ম আছে। আর এবার লক্ষ্য করো, আমরা এখন দেখো এই দুটো বাহু তো সমান, ও বি আর ও ডি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা এই কোণটা যেহেতু জানা আছে, তাহলে আমরা এই কোণটা পেয়ে যাব ও বি ডি। তাহলে আমরা এখন কোণ ও বি ডিটা বের করবো। তা দুটো বাহু সমান হলে আর একটা কোণ জানা আছে, তাহলে এটার নিয়মটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি থেকে আমরা 40 ডিগ্রি বাদ দিব আর 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমরা পেয়ে যাবো এই কোণটা ও বি ডিটা। তাহলে এটা দেখো, এটা আমাদের 140 আর 2 দিয়ে ভাগ করলে কত হবে, 70 ডিগ্রি। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, এই কোণটা পেয়ে গেলাম আমরা 70 ডিগ্রি। তো এটা 70 ডিগ্রি হলে পরে আমরা এদিকের কোণটা পেয়ে যাবো, 180 ডিগ্রি থেকে 70 বাদ দিব, তাহলে এটা হবে আমাদের 110 ডিগ্রি। একটু লিখে দেখাই, তাহলে কোন কোণটা আমরা বের করলাম, আমরা বের করলাম ডিবিই, এটা আমরা 110 ডিগ্রি করলাম। ওকে, আচ্ছা যেহেতু এটা এখন জানা হয়ে গেছে, 180 থেকে বাদ দিলে আমরা 70 ডিগ্রি বাদ দিলে আমরা পেয়ে যাবো 110 ডিগ্রি। এবার দেখো ত্রিভুজ, ত্রিভুজ লিখবো, এবার অ্যান্সারটা পেয়ে যাবো, ত্রিভুজ পিডিই, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের দুটো কোণ জানা হয়ে গেছে, তার 3 নম্বর কোণটা পেয়ে যাবো আমরা। তা ত্রিভুজ বিডিই থেকে আমরা অ্যান্সারটা যেটা বের করতে বলেছে বিইডি, এটা আমাদের বের করতে বলেছে। তাহলে বিইডির মানটা আমরা পাবো 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফলটা আমরা বাদ দিয়ে দেবো, মানে আমরা বাদ দেবো 50 ডিগ্রিটা যোগ 110 ডিগ্রি। ঠিক আছে, 50 ডিগ্রি আর 110 ডিগ্রি যোগফলটা আমরা 180 থেকে বাদ দেব। তাহলে 180 ডিগ্রি এটা যোগ করো, এটা তোমরা দেখতে পাচ্ছ যে এটা পাচ্ছ 160 ডিগ্রি, তাহলে এখানে বিয়োগ করে তোমরা পেয়ে যাবা 20 ডিগ্রি। তাহলে এটা আমাদের অ্যান্সার 20 ডিগ্রি। এবার দেখো 7 নম্বর প্রশ্নটা বলছে ত্রিভুজ এবিসি এর এ কোণটা 90 ডিগ্রি এবং এডি লম্ব বিসি আর এসি আছে 15 সেমি, এবি 20 সেমি, বিসি 25 সেমি হলে এডির মান কত হবে। দেখো আমাদের একটা সমকোণ ত্রিভুজ বলেছে, তাহলে আমরা যদি একটা সমকোণ ত্রিভুজ তৈরি করি, দেখো আমাদের এ কোণটা 90 ডিগ্রি, তাহলে এখানে আমাদের এই যে কোণটা এটা আছে আমাদের 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে এ, এটা বি আর এটা আমরা সি নাম দিয়ে দিলাম, তাহলে এ বি সি আমাদের একটা সমকোণী ত্রিভুজ। এবার কি বলেছে এডি লম্ব বিসি, তাহলে দেখো এখান থেকে আমাদের লম্ব বলেছে, এডি লম্ব কার উপর, বিসির উপর, তাহলে আমাদের কি এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, এটা আমাদের কি 90 ডিগ্রি। তাহলে দুটো সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম। এবার বাহুগুলির মান দেওয়া আছে, দেখো এ বিটা আমাদের দেওয়া আছে 20 আর বিসি আমাদের দেওয়া আছে, দেখো এই বিসির মানটা আমাদের দেওয়া আছে, একটু এখানে বলে দিই বিসিটা কত দেওয়া আছে,
বিসিটা আছে আমাদের 25, আর দেওয়া আছে আমাদের দেখো এসি আমাদের দেওয়া আছে 15। ওকে, তাহলে আমাদের এডির মান দরকার, এই এডির মানটা আমাদের বের করতে বলেছে। এডি আমাদের কত হবে, তখন করব কি আমরা এখন দেখাবো, দেখো অ্যান্সার। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখো দুটো ত্রিভুজ তুলব। আমরা ত্রিভুজ বড় ত্রিভুজটা নিব। বড় ত্রিভুজটা আছে ত্রিভুজ এ বি সি ও, আর এই যে ছোটো ত্রিভুজটা উপরে ত্রিভুজটা নিচ্ছি আমরা, এটাকে নাম দিব আমরা এ বিটি এর। ঠিক আছে, এই দুটো ত্রিভুজকে আমরা কী দেখাবো, সদৃশ্য দেখাবো। তাহলে সদৃশ্য দেখাতে গেলে আমরা দুটো শর্ত সমান দেখাবো। দেখো আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছি এই যে আমাদের বি কোণটা, তাহলে বি কোণটা কিন্তু দুইজনেরই কমন কোণ, বি কোণ সমান সমান বি কোণ। ঠিক আছে, বি কোণ সমান বলে দিলাম, তাহলে একটা শর্ত সমান। আর এখানে আমরা বলতে পারবো কোণ, এই যে বড় ত্রিভুজের যে এ কোণটা 90 ডিগ্রি ছিল, মানে বিএসিটা সমান সমান হবে। আর এই কোণটা দেখো, এটা এডিবি বললাম, এডিবি। ঠিক আছে, এরা কি 90 ডিগ্রি। তাহলে এই যে দুটো ত্রিভুজের আমরা দুটো শর্ত সমান দেখাতে পারলাম, দুই জোড়া কোণ সমান দেখাতে পারলাম, তাহলে এই দুটো ত্রিভুজকে আমরা সদৃশ্য বলতে পারবো। অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিডি কি, এরা সদৃশ্য। ওকে, এভাবে যদি দুই জোড়া কোণ সমান দেখাতে পারো, দুটো ত্রিভুজ থেকে দুই জোড়া কোণ সমান নিলে পরি সেই দুটো ত্রিভুজ কী হয়ে যায়, সদৃশ্য হয়ে যায়। আচ্ছা, এবার দেখো সদৃশ্য হলে পরে কী হবে, তাদের যে অনুরূপ বাহুগুলোর অনুপাতটা সমান হবে। আচ্ছা দেখো, এই যে ত্রিভুজটাকে আমরা এই আকারে লিখতে পারবো, এটাকে আমরা এই আকারে লিখে দিলাম। ঠিক আছে, দেখো এই ত্রিভুজটাকে কেটে আমরা যদি একটু সোজা করে নিই, তাহলে দেখো আমাদের এই যে ডিএটা, ঠিক আছে, ডিএটা এইভাবে চলে যাচ্ছে। ওকে, আর এই বিন্দুটা উপর দিকে আছে, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা আমাদের দেখো এটা 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটাকে আমরা এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা কি করব, আমরা অতিভুজ বিসি বাই এই যে ভূমিটা, ঠিক আছে, বড় ত্রিভুজের অতিভুজ বাই ভূমি এরকম দেখাচ্ছি, তাকে আমরা ভূমি নিলাম। তাহলে আমরা করব অতএব বিসি বাই আমরা এসি করলাম, অতিভুজ বাই ভূমি। তাহলে একইভাবে এই ত্রিভুজটার মানে এই ত্রিভুজটার কী হবে, অতিভুজ বাই ভূমি। অতিভুজ আছে আমাদের এবি বাই আমরা এডি, যেরকম এটা বাই এটা নিলাম, তাহলে এখানেও তোমরা এটা বাই এটা নিবা, একইভাবে অনুরূপ বাহুগুলো অনুপাত সমান হবে। তাহলে এখানে আমরা নিয়ে নেব এডি। দেখো এবার এখানে মান বসাও, আমাদের মানটা বসালে যার মান বের করতে বলেছে এই যে এডির মানটা এখান থেকে বেরিয়ে আসবে। তাহলে বিসির মান জানা আছে, বিসির মান আমাদের 25, এসির মানও আমাদের দেওয়া আছে, এসির মান 15, আর এবির মানও আমাদের দেখো দেওয়া আছে, তাহলে এবির মানটা বলেছে 20। আর তাহলে এডি থেকে যাবে, এই এডির মানটা আমরা বের করে নেব। এবার কাটাকাটি করি, 5 3 15, ঠিক আছে, 5 5 25 আর 5 4 20। তাহলে এখানে দেখো, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এডিটা কত দেখতে পাচ্ছি, 4 আর 3 বেঁচে আছে, 4 3 12। তাহলে এডির মান আমরা পেয়ে গেলাম 12 সেমি। তাহলে এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার দেখো আমরা 4-এর 8 আর 9 নিয়েছি একসঙ্গে, তাহলে আমরা 4-এর 8-এরটা দেখে নেব। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ হলে শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত কত। আচ্ছা, এখানে দেখো আমাদের শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সঙ্গে ভূমির ক্ষেত্রফলের সম্পর্ক বলেছে। তা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, পাই আর এল দেখো, আর হচ্ছে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর এল হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা। তাহলে এটা আমাদের যেটা সূত্র বলেছে ভূমির ক্ষেত্রফলের, শঙ্কুর ভূমির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু কত বলছে √5 গুণ বলেছে, ভূমির ক্ষেত্রফলে √5 গুণ। তাহলে এখানে আমরা √5 গুণ দিয়ে দেবো। তাহলে এখানে দেখো পাই আমরা কেটে দিলাম, এখানে আর কাটালে পরে এখানে আমাদের একটা আর থেকে যাবে। আর এখানে যদি আমরা বর্গ করি তাহলে আমরা এল স্কোয়ার সমান আর স্কোয়ার ইন্টু 5 পেয়ে গেলাম। এবার দেখো আমরা এখান থেকে তোমাদের একটা শঙ্কুর ছবি এঁকে দেখাই। এই যে আমাদের শঙ্কুর এটা উচ্চতা, এটা হচ্ছে আমাদের দেখো, এটা আমরা নিলাম এটা নিলাম আমরা বি। তাহলে এখানে উচ্চতা বলতে এইচ উচ্চতা, আর এলটা হচ্ছে বিটা তির্যক উচ্চতা, আর এটা এখানে আমাদের ব্যাসার্ধ। তাহলে এটা সমকোণী ত্রিভুজের ধর্ম থেকে আমরা কি পাবো, এল স্কোয়ার সমান আমরা পাবো এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা এল স্কোয়ার মানটা এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার লিখতে পারবো। তাহলে আমরা এখানে কী লিখে দেবো, এল স্কোয়ারের জায়গায় আমরা লিখবো এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, মানে এলটাকে সরাবো। দেখো আমাদের যেটা অনুপাত বের করতে বলেছে উচ্চতার ব্যাসার্ধ, মানে এইচ চাই আর আর চাই, তাহলে এইচ আর আর রাখবো আমরা, এদিকে আমাদের 5 আর স্কোয়ার। তাহলে এখানে দেখো আমরা এদিকে সরলটা দেখাই,
তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এইচ স্কোয়ার, আর এদিকে আরটা এদিকে বিয়োগ হয়ে আর স্কোয়ারটা কত হবে 4πr² হবে, 4r² হবে, তাই না? 5r², এদিকে r² বিয়োগ হবে, তাহলে 4r² পাবো। আচ্ছা, এখানে আমরা এটাকে এদিকে নিয়ে এসে আমরা h/r করে এভাবে হোল স্কোয়ার করে দেবো, আর 4টাকে 2/1 করে এভাবে হোল স্কোয়ার করলাম। দেখো দুটো আমাদের সমান আছে। তাহলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ তাহলে h/rটা কত 2/1। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি h/rটা, ঠিক আছে, উচ্চতার ব্যাসার্ধের অনুপাতটা আমরা পেয়ে গেলাম 2:1। তাহলে এই যে বলে যে শঙ্কুর উচ্চতার ব্যাসার্ধের অনুপাত কত, সেই অনুপাত আমরা পেয়ে গেলাম কত 2:1। তাহলে এখানে আমার অ্যান্সারটা 2:1। তারপর 9টা দেখো কি বলছে, সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু আর নিরেট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো। তাহলে এখানে আমাদের কি বলেছে, চোঙ আর শঙ্কু আর গোলক এদের আয়তনের অনুপাত বের করতে বলেছে। তাহলে আমাদের কি বলেছে, তাদের সমান ব্যাস বলে দিয়েছে। তো সমান যদি ব্যাস হয় তা তাদের ব্যাসার্ধ সমান হবে, আর সমান উচ্চতা মানে উচ্চতা হচ্ছে এইচটা আমাদের কি আছে সমান আছে। তাহলে এখানে আর আর এইচ সবার ক্ষেত্রে কিন্তু সমান। তাহলে আমরা এখানে দেখো তাদের আয়তনের অনুপাতটা বলতে পারবো। আয়তনের অনুপাত কত হবে, আমরা প্রথমে কে আছে চোঙ আছে, তো চোঙের আয়তনের সূত্র আমরা জানি πr²h, ঠিক আছে, আর হচ্ছে ব্যাসার্ধ আর এইচ হচ্ছে উচ্চতা h²। তারপর আছে শঙ্কুর আয়তনের সূত্র 1/3 πr²h, ঠিক আছে। এখানেও আমাদের আটটা সমান আর এইচ সমান আর h²। তারপর আছে আমাদের গোলকের আয়তনের সূত্র আমরা লিখব। গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 πr³, ঠিক আছে। গোলকের ব্যাসার্ধ আর, কারণ আমাদের ব্যাসগুলো সমান তো ব্যাসার্ধ সমান আমরা পেয়ে যাব। তাহলে এবার দেখো এখান থেকে আমরা যদি সরল করি পাই 3 জায়গা থেকে পাই কেটে গেল, এখানে r² আর এখানে যদি আমরা কাটি এখানে একটা আর থেকে যাবে। তাহলে আমাদের দাঁড়ালো কত দাঁড়ালো, আমরা অতএব দেখতে পাচ্ছি এখানে h 1/3 h = 4/3 আর এদিকে কত আর। আচ্ছা, এখানে দেখো আমরা এখানে এই আরটা এই যে গোলকের ব্যাসার্ধ যেটা সেটা আমাদের উচ্চতা, তাই না? তোমাদের জেনে রাখবা গোলকের ব্যাসার্ধ আর উচ্চতা কিন্তু আমাদের কি হয় সমান হয়। তাহলে এখানে আরটা আর এইচটা আমাদের সমান আছে এখানে। তাহলে এখানে এইচ আর এখানে আমরা বলে দেবো, এখানে এইচটাই কিন্তু আমাদের আর হয়ে যাবে গোলকের ক্ষেত্রে। ওকে, গোলকের ক্ষেত্রে এইচ আর আর সমান। তো এখান থেকে আমাদের থেকে গেল কি, এদিকে থেকে গেল অতএব 1:1/3 4/3। 3 দিয়ে গুণ করে দাও, তো 3 দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা পেয়ে যাবো 3:1:4। তাহলে তাদের যে আয়তন অনুপাত বলেছিল চোঙ শঙ্কু আর গোলকের, তাদের আয়তন অনুপাত কত পেলাম 3:1:4। তাহলে এটা আমাদের অ্যান্সার। আমরা দেখো 4, 10 আর 11 একসঙ্গে নিয়েছি। 4 10 নম্বরটা বলছে tan 4θ × tan 6θ = 1 হলে tan 5θ মান কত। তাহলে আমরা এখানে করবো কি, দেখো তাহলে আমরা এই যে দেখো tan 6θটাকে আমরা ওইদিকে নিয়ে যাব। তাহলে এখানে আমরা লিখে দেবো tan 4θ আর 1/tan 6θ, তাই না? আমরা এই tan 6θকে আমরা ডান দিকে নিয়ে গেলাম, তাহলে 1 হয়ে যাবে। তাহলে এটাকে দেখো, এটাকে আমরা লিখতে পারবো cot 6θ, 1/tan cot হয়ে যাবে। আর এই কটটাকে লিখবো আমরা tan 90° - 6θ। দেখো পুরো কোণের সূত্র, আবার cot 6θ ফিরে আসবে। উভয় দিকে tan যদি ভ্যানিশ করে দাও তাহলে তোমরা দেখতে পাচ্ছ 4θ = 90° - 6θ। তাহলে এখান থেকে যদি দেখতে পাচ্ছ তোমরা, আমি এখানে দেখাই, তো কোণটা যোগ হয়ে কত হয়ে যাবে, এদিকে হয়ে যাবে আমাদের 10θ = 90। 10 দিয়ে কাটাকাটি কর 9 পেয়ে যাবা। থিতার মানটা কত পেয়ে গেল 9°। আমাদের বের করতে বলেছে এর মানটা মানে tan 5θ। তাহলে থিতার জায়গায় আমরা 9 বসাই দিলাম। তাহলে tan কত হয়ে গেল আমাদের 45°। আর tan 45°-র মানটা কত জানি, tan 45°-র মান আমরা 1 জানি। এটা আমাদের অ্যান্সার। এবার 11 নম্বর অঙ্কটা বলছে 2 sin θ cos θ = cos θ হলে থিতার মান কত হবে। তাহলে দেখো এখানে আমরা cos θ কেটে দিব না, অনেকে কেটে দিতে চাইবে, তাহলে কাটবা না, তোমরা কী করবা বাঁ দিকে নিয়ে এসো, বাঁ দিকে নিয়ে এসে cos θ কমন নিয়ে নাও। 2 sin θ cos θ, আর এই cos θটাকে আমরা বাঁ দিকে নিয়ে আসলাম, তো ডান দিকে 0। তাহলে এখান থেকে আমরা cos θটা কমন নেব, থাকবে 2 sin θ - 1 = 0। এবার হয় cos θ = 0। তাহলে
জিরোর জায়গায় আমরা লিখতে পারবো কস 90 ডিগ্রি, তাই না? কস 90 ডিগ্রির মান 0, ঠিক আছে? তো ওই দিকে কস যদি ভ্যানিশ করো, ঠিক আছে, কস ভ্যানিশ, তা থিতার মানটা কত পেলাম? থিতার মানে দেখতে পাচ্ছি 90 ডিগ্রি। এবার আমরা অথবা দিয়ে করবো, অথবা দিয়ে বলতে পারবো আমরা 2 সাইন থিতা -1 = 0। তাহলে এখান থেকে আমরা সাইন থিতার মানটা বের করে নেব। এটা আমাদের হাফ চলে আসবে 1/2, আর 1/2 সাইন 30 ডিগ্রির মান। তাহলে ওই দিকে সাইন ভ্যানিশ করলে থিতার মানটা কত পেয়ে যাবো? থিতার মানটা পেয়ে যাবো আমরা 30 ডিগ্রি। তাহলে দেখো এটাও আমাদের অ্যান্সার। তাহলে এখানে থিতার মান দুটো পেয়েছি, একবার 90 ডিগ্রি, একবার 30 ডিগ্রি। তো আমরা একটু ভালো করে লিখে দিই, থিতার মান কত পেলাম? একটা পেলাম 30 ডিগ্রি আর একটা পেলাম 90 ডিগ্রি। ওকে, আচ্ছা অ্যান্সারটা আমরা এখানে লিখি, অ্যান্সার। এবার দেখো 4-এর 12 নম্বর আজকের ক্লাসের, ঠিক আছে, আজকের ক্লাসের আমরা শেষ প্রশ্নে চলে এসেছি। তো তোমাদের ক্লাসগুলো কীরকম লাগছে? ক্লাসগুলো যদি ভালো লাগে তো তোমরা ভিডিওগুলোকে লাইক করো এবং বন্ধুদের কাছে ভিডিওগুলো শেয়ার করো। এবং যারা নতুন আছো আমার চ্যানেলে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো আমরা দেখে নেবো আজকের 12 নম্বর প্রশ্নটা। 12 নম্বর প্রশ্ন দেখো UI = দেওয়া আছে, আর সামেশন FI UI এর মানটাও দেওয়া আছে, সামেশন FI দেওয়া আছে। তাহলে হলে x বারের মান কত বলেছে। তাহলে দেখো আমরা এখানে যে আমাদের UI আছে, তাহলে UI এর সূত্রটা আমরা কী জানি? UI এর সূত্র জানি xi মাইনাস এখানে আমাদের a হয় আর এখানে আমাদের h হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো a এর মানটা কত আছে? 25, আর h এর জায়গায় দেখো 10 আছে, তাহলে h এর মানটা এখানে 10 আছে। তাহলে a আর hটা আমাদের বের করতে হবে। এবার দেখো আমাদের যেটা x বারের সূত্রটা, তাহলে তোমরা x বারের সূত্রটা জানবা। সেই সূত্রটা হলো আমাদের a প্লাস h ইন্টু সামেশন FI UI বাই সামেশন FI, ঠিক আছে? এটা আমাদের সূত্র। তাহলে এখানে মানগুলো সব বসিয়ে দাও, আমরা x বারের মানটা পেয়ে যাব। a বলতে কত? 25 প্লাস h বলতে কত? h আমাদের এখানে আছে, দেখো hটা আমাদের 10 হবে, আমরা 1 দিয়ে দিয়েছি। তাহলে hটা আমাদের 10 ইন্টু আর সামেশন FI UI, সামেশন FI এর মানটা কত? 20, আর সামেশন f এর মানটা দেওয়া আছে 100। তাহলে আমরা সলভ করে নেব, এখান থেকে 0 কাটা, এই 0 কেটে দিলাম। তাহলে আমাদের থাকলো গেলো, এদিকে থেকে গেলো 25, এখানে থাকলো আমাদের 2। তাহলে 25 আর 2 যোগ করে আমরা পেয়ে যাবো 27। এটাই আমাদের x বারের মানটা, অ্যান্সার। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তাহলে আজকে তোমাদের দেখো পেজ নাম্বার 432, ঠিক আছে, 432 পাতা আর 433 পাতার যে অঙ্কগুলো আছে আমি তোমাদের করে দেখিয়ে দিলাম। তো তোমরা ভালো করে অঙ্কগুলো বুঝো, কোথাও যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে নিশ্চয়ই আমাকে জানাবা, কোনো সমস্যা নাই। আমি আর পেজ নাম্বার দিয়ে তোমাদের অঙ্ক দিব না, পেজ নাম্বার দিয়ে আমি বলে দিতাম, ভিডিওগুলো দিয়েছি আমি। তো যাই হোক, তোমরা চাইছো যে না স্যার পেজ নাম্বার দিয়ে দিবা না, যেহেতু বইয়ের অঙ্কগুলো ছিল ওগুলো, তাই না? বইয়ের অঙ্কগুলো মিলে যাচ্ছিলো বলে তো ওগুলো আমরা পেজ নাম্বার দিয়ে বলে দিচ্ছিলাম। তো আনকমন অঙ্কগুলো আমি করাচ্ছিলাম। তো এখন থেকে আমি কী করবো, তোমাদের বইয়ের অঙ্ক থাকলেও আমি করাবো, আর যেটা আনকমন আছে সেটা তো আমি করাবোই। তো কোনো চিন্তা নাই, তোমাদের সব অঙ্কগুলো তোমাদের আমি করিয়ে দেবো, কোনো সমস্যা হবে না। আর প্রশ্নগুলো আমি কিন্তু লিখে লিখে করাবো, যেটা তোমাদের সুবিধা হয়। তো ঠিক আছে, তোমরা এরপরে তোমাদের পরের ভিডিওটা তাড়াতাড়ি চলে আসবে। তাহলে তোমরা ভালো থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।